আমি আর কিশোরী এসেছি ঠাকুরমশাইয়ের বাড়িতে গল্প শুনতে। ঠাকুরমশাই তক্তপোষে বসে রয়েছেন, আমি আর কিশোরী পাশাপাশি দুটো চেয়ারে বসেছি। সেবার আমি ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছলাম শীতলপুর গ্রামে। সূর্যদেব তখন মধ্য গগনে। আমি ক্লান্ত হয়ে একটা বট গাছের নিচে বসে পড়লাম। সারা দিনের ক্লান্তিতে আমার দু চোখ জুড়িয়ে আসছিল। এমন সময় একজনের ডাকে আমার ঘুম ভাঙল। ঠাকুরমশাই, কে আপনি? এই গ্রামে তো আগে আপনাকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমি তারানাথ তান্ত্রিক। আসলে আজই আমি এই গ্রামে প্রথম এসেছি। বড় ক্লান্ত লাগছিল, তাই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। ঠাকুরমশাই, আমি পুলক। এই সামনেই একটা আমার ছোট কুঁড়ে আছে, বুঝলেন? আপনি চলুন আমার সাথে। সেখানে গিয়ে কিছু আহার করে আজ রাত্রিটা বিশ্রাম নিন। কাল সকালে আপনার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন ক্ষণ। আমি ছেলেটিকে বাধা দিয়ে বললাম, আরে অত ব্যস্ত হয়ে পড়ো না, এখানে আমার কোনো অসুবিধে হবে না। আমি সাধু সন্ন্যাসী মানুষ, এমন পথে ঘাটে শ্মশানে থাকাই আমার অভ্যাস। না বাবা, তা হয় না। আপনি আমাদের গ্রামে এসে এভাবে সারা রাত গাছতলায় কাটাবেন, সেটা হতে পারে না। আপনি আমার সঙ্গে চলুন, সেখানে আমার স্ত্রী আছেন। আপনার সেবা যত্নে কোনো ত্রুটি হবে না বাবা। পুলকের আন্তরিকতা দেখে আমিও তাকে বাধা দিতে পারলাম না। তার সাথে তার বাড়িতে গেলাম। খড়ের চালের ছোট্ট মাটির বাড়ি। বাড়ির উঠোনে প্রবেশ করে পুলক তার স্ত্রীকে ডাকল। পদ্মা, আরে ও পদ্মা, এই দেখে যাও কাকে নিয়ে এসেছি। কিন্তু পুলকের বাড়িতে পা রাখার সাথে সাথে আমি অনুভব করলাম যে এই বাড়িতে চারদিক থেকে ঘিরে রয়েছে একটা অশুভ ছায়া। সে যাই হোক, পুলকের ডাকে মাথায় ঘোমটা দিয়ে বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো পুলকের স্ত্রী পদ্মা। সে এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, আসুন ঠাকুরমশাই, আসুন। আমাদের এই ছোট্ট কুটিরে আপনার পায়ের ধুলো পড়েছে। এ যে আমাদের কত বড় সৌভাগ্য, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি পুলকের সাথে ঘরের ভিতরে প্রবেশ করলাম। বাড়িতে মাত্র দুটো ঘর, তারই একটিতে আমার থাকবার ব্যবস্থা করা হলো। ঠাকুরমশাই, আপনি এখানে বসে একটু বিশ্রাম করুন, আমি আপনার আহারের ব্যবস্থা করছি। কিছু সময় পরেই খাবারের থালা হাতে নিয়ে ঘরে ঢুকলো পদ্মা। বিনয়ের সুরে বলল, আসুন ঠাকুরমশাই, খুব বেশি কিছু করতে পারিনি, দয়া করে এইটুকুই আপনি গ্রহণ করুন। এ কি বলছো মা? এ তো বিশাল আয়োজন, আর তুমি বলছো সামান্য। আহার সমাপ্ত করে আমি ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ পুলক ঘরে এসে ঢুকলো। ঠাকুরমশাই, এখানে আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? না না পুলক, আমার কোনো অসুবিধে হচ্ছে না। তবে পুলক আর ওর স্ত্রী পদ্মা আমার সামনে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, আমি কিন্তু বেশ বুঝতে পারছিলাম ওরা কোনো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। আমি পুলককে বললাম, পুলক, তোমার সমস্যার কথা তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। তোমার সমস্যা দূর করতে আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার কথা শুনে পুলক অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর মাটিতে বসে পড়ে দু হাতে আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, ঠাকুরমশাই, আপনি তো অন্তর্যামী। আমি যে সমস্যার মধ্যে আছি তা আপনি আমাকে দেখেই বুঝে গেলেন। আসলে ঠাকুরমশাই, আমরা বেশ কিছুদিন ধরে আমাদের ছেলেটাকে নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে আছি। কেন, কি হয়েছে তোমাদের ছেলের? ঠাকুরমশাই, আপনি যদি দয়া করে আমাদের ছেলেটাকে একবার দেখেন, পাশের ঘরেই ও আছে। নিশ্চয়ই দেখব, চলো। আমি পুলকের সাথে পাশের ঘরে গেলাম। সেখানে তক্তপোষের ওপরে শুয়ে রয়েছেন একজন শীর্ণকায় দেহ।
শরীরটা একেবারে ছোট হয়ে গেছে। তার মাথার কাছে বসে রয়েছে পদ্মা। ঠাকুর মশাই, ওই যে মানুষটাকে আপনি দেখছেন, জানেন উনি কে? দেখে তো মনে হচ্ছে ইনি তোমার বাবা বা পিতৃস্থানীয় কেউ। না বাবা, ও আমার একমাত্র সন্তান রবি। পুলকের মুখে এ কথা শুনে আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ তুমি কি বলছো পুলক? আগে হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। কবে থেকে এমন অবস্থা হলো তোমার ছেলের? বাবা, বেশ কিছুদিন ধরে দেখছিলাম আমাদের অমন হাসি খুশি দুরন্ত ছেলেটা কেমন যেন শান্ত হয়ে যাচ্ছে। ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, সবার সাথেই খারাপ ব্যবহার করতো, বুঝলেন? আমরা কতবার ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু ও আমাদের কিছুই বলেনি ঠাকুর মশাই। একদিন মাঝরাতে পদ্মা পাশ ফিরতে গিয়ে দেখে রবি পাশে নেই। তারপর ও রবির নাম ধরে ডাকতে থাকে। রবি বাবা, রবি, কোথায় গেলি বাবা তুই? পদ্মার চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। ঘরে রবিকে দেখতে না পেয়ে আমি বাইরে বেরিয়ে আসি, আর তখনই দেখতে পাই রবি উঠোনের এক কোণে চুপ করে বসে রয়েছে। আমি ওর কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম, বাবা রবি, কি হয়েছে তোমার? এমনভাবে অন্ধকারে একা একা বসে আছো কেন? প্রথমটায় রবি কোনো উত্তর না দিলেও আরো দুবার জিজ্ঞেস করতে ও আমাকে বলল, বাবা, কয়েকদিন ধরেই আমি রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি যেন কোনো একটা অজানা শহরে গেছি, কিন্তু শহরটা বড় অদ্ভুত বাবা। চারপাশে অনেক বড় বড় বাড়ি, কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ নয়। কোনোটার দেওয়াল ভাঙা, তো কোনোটার মাথার উপরে ছাদ নেই। আর ওখানে যে গাছপালাগুলো আছে সেগুলোরও প্রত্যেকটার কাণ্ড থাকলেও কোনো শাখা প্রশাখা নেই। আর যে সময়টায় আমি সেই শহরে যাচ্ছি সেটা দিনও নয়, আবার রাতও নয়। আমি সেই শহরের ভিতরে গিয়ে পথ হারিয়ে ফেলি, চিৎকার করে মাকে ডাকি, তোমাকে ডাকি, বাবা, মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু কিন্তু তোমরা কেউ আমার ডাক শুনতে পাও না। আমিও সেখান থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাই না। ঠিক এমন সময় কেউ যেন আমাকে আমার নাম ধরে ডাকতে থাকে, রবি, রবি। আর তার গলার স্বরটা খুব ভয়ঙ্কর। এই স্বপ্নটা দেখার পরেই আমার ঘুম ভেঙে যায়। তারপর আর কিছুতেই ঘুম আসে না। জানো বাবা, আগে মনে হতো কেউ যেন অনেক দূর থেকে আমাকে ডাকছে, কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন সেই ডাকটা ক্রমশ আমার কাছে চলে আসছে বাবা। রবির মুখে এমন কথা শুনে আমি আর ওর মা খুব অবাক হয়ে গেলাম ঠাকুর মশাই। রবি আবার বলল, জানো বাবা, আমার সঙ্গে আরও একটা ঘটনা ঘটছে। কি ঘটনা বাবা? জানো বাবা, আমি যা করি সেটা আমার মনে থাকে না, সব ভুলে যাই। মনে হয় আমি সেই কাজটা কখনো করিনি। এসব কি বলছিস বাবা তুই? ঠিকই বলছি বাবা। সেদিন পাঠশালায় মাস্টার মশাই আমাকে জিজ্ঞেস করলেন আমি আগের দিন কেন পাঠশালায় আসিনি, কিন্তু আমি তখন তাকে বললাম যে আমি গতকাল পাঠশালায় এসেছিলাম। কিন্তু তারপর আমার বন্ধুরাও বলল যে আমি নাকি গতকাল সত্যিই পাঠশালায় আসিনি। মায়ের কাছেও শুনেছিলাম যে আমি সেদিন পাঠশালায় যাইনি, কারণ আমার সেদিন জ্বর হয়েছিল। শুধু সেদিন নয় বাবা, আরও একটা ঘটনা ঘটেছিল। হ্যাঁ, কি ঘটনা রে রবি? বাবলুর বই হারিয়ে গিয়েছিল, তাই আমি ওকে আমার বইটা একদিনের জন্য পড়তে দিয়েছিলাম। কিন্তু বাবলুর কাছে যখন আমি আমার বইটা ফেরত চাইতে গেলাম, ও আমাকে বলল যে আমি বইটা ফেরত নিয়ে গেছি। কিন্তু তখন আমার কিছুতেই মনে পড়ল না যে সত্যি আমি বইটা ওর কাছ থেকে নিয়ে গিয়েছি কিনা। আমি ওর সাথে ঝগড়া করে বাড়ি চলে আসি, আর বাড়ি ফিরে দেখি আমার ওই বইটা অন্য বইগুলোর সাথেই রয়েছে। বাবা, আমার সাথে কেন এমন হচ্ছে? কেন আমার কিছু মনে থাকছে না বাবা? বলো না বাবা। বাবলুর এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা ছিল না ঠাকুর মশাই। তারপর থেকেই দেখছি আমার ছেলেটা দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আমি গ্রামের নিবারণ ডাক্তারের কাছে ওকে নিয়ে গেছিলাম, বুঝলেন ঠাকুর মশাই, কিন্তু কিন্তু অনেক চিকিৎসার পরেও আমার ছেলেটা সুস্থ হলো না।
এখন আর কি করব, কোথায় যাব বলুন ঠাকুর মশাই? এসব ছাড়াও আমাদের এই সংসারে আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। আর কি কি ঘটেছে পুলক? ঠাকুর মশাই, সেদিন দুপুরবেলা মাঠ থেকে ফিরে পদ্মাকে বললাম, কই গো, তাড়াতাড়ি ভাত দাও, খুব খিদে পেয়েছে গো। কিন্তু পদ্মা এসে একটা অদ্ভুত কথা জানালো। বলল, ভাত তো এখনো হয়নি গো। এ কি বলছো কি পদ্মা? ভাত এখনো হয়নি মানে? তুমি কি সময় মতো উনুনে ভাত চাপাওনি? না গো, 3 ঘন্টা আগে ভাত চাপিয়েছি, কিন্তু এখনো চাল ফোটেনি। বিষয়টা বড় অদ্ভুত লাগলো ঠাকুর মশাই। বললাম, এমনটা আবার হয় নাকি? তুমি এই জল ফেলে আবার নতুন করে ভাত চাপাও। পদ্মাও তাই করলো ঠাকুর মশাই, কিন্তু সেই ভাতও রান্না হলো প্রায় ঘন্টা 4 পর। তারপর থেকে রোজই এমন হয়, বুঝলেন? শুধু তাই নয় ঠাকুর মশাই, সেদিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় একটা দ্বার কাকের ডাকে। সে কথা আমি আমার স্বামীকে জানাই, কিন্তু আমার স্বামী বা আমার ছেলে কেউই সেই ডাক শোনেননি। আচ্ছা ঠাকুর মশাই, রাতে কি দ্বার কাক ডাকে? সব কথা শুনে আমি বললাম, পুলক, তোমরা খুব ভাগ্যবান যে আমার সঙ্গে তোমাদের দেখা হয়েছে। না হলে তোমাদের জন্য যে কত বড় বিপদ অপেক্ষা করছিল তা তোমরা ধারণাও করতে পারবে না। যদি আর কয়েকদিন পরে তোমাদের সঙ্গে আমার দেখা হতো, তাহলে কিন্তু তোমাদের সন্তানকে তোমরা চিরকালের জন্য হারিয়ে ফেলতে। আমার কথা শুনে পদ্মা কাঁদতে কাঁদতে বলল, এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? রবিকে আমরা হারিয়ে ফেলতাম? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। এইভাবে চলতে থাকলে তোমার ছেলের শরীরটা একদিন শুকিয়ে শুকিয়ে ধীরে ধীরে ছোট হতে হতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ত। একে বলে কাল ব্যাহতি যোগ। এর প্রভাব যার ওপর পড়ে তার এই পৃথিবীতে বেঁচে থাকার দিন শেষ হয়ে আসে। কোনো ডাক্তার বদ্যি তার কোনো চিকিৎসা করতে পারে না। তবে তোমরা চিন্তা করো না, আমি যখন এখানে একবার এসে পড়েছি, তখন তোমাদের সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। পুলক কান্নায় ভেঙে পড়ল, 2 হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কিচ্ছু চাই না ঠাকুর মশাই, শুধু আমার ছেলেটাকে আপনি বাঁচিয়ে দিন। এছাড়া আমাদের যে আর কেউ নেই। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, পুলক, অত ভেঙে পড়ো না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সে কারণে আমাকে কয়েকটা দিন তোমার গৃহেই থাকতে হবে। ঠাকুর মশাই, আপনি যতদিন ইচ্ছে আমাদের বাড়িতে থাকুন, শুধু আমার ছেলেটাকে আপনি ভালো করে দিন। আচ্ছা ঠাকুর মশাই, যদি আপনি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? নির্দ্বিধায় করো পুলক। রবির আসলে কি হয়েছে ঠাকুর মশাই? শোনো পুলক, তোমার ছেলের কোনো সাধারণ রোগ হয়নি, ওর ওপর ব্রহ্ম পিশাচের আবেশ ঘটেছে। আমার কথা শুনে পুলক অবাক হয়ে বলল, কি ব্রহ্ম পিশাচ? হ্যাঁ পুলক, ব্রহ্ম পিশাচ। এই ব্রহ্ম পিশাচ আসলে কি বাবা? এ এক ধরনের খুব ভয়ঙ্কর পিশাচ পুলক। তবে এর সম্পর্কে আমি তোমাকে কিছু বলতে পারবো না, কারণ কোনো সাধক ব্যক্তি ছাড়া এই পিশাচ সম্পর্কে কারো কাছে কিছু ব্যক্ত করা নিষিদ্ধ। তবে যজ্ঞের আগে যজ্ঞের কারণ সম্পর্কে যজমানকে অবগত করতে হয়, না হলে যজ্ঞের ফল লাভ হয় না। তাই তোমাকে জানালাম। তাহলে এবার কি হবে ঠাকুর মশাই? কিভাবে ওই ব্রহ্ম পিশাচের হাত থেকে আমার ছেলেটাকে রক্ষা করব? শোনো পুলক, এই ব্রহ্ম পিশাচের আবেশ থেকে তোমার ছেলেকে মুক্ত করতে হলে আমাকে একটা যজ্ঞ করতে হবে। তাহলে সেটাই করুন ঠাকুর মশাই। কবে করবেন আমাকে বলুন, আমি সব ব্যবস্থা করে দেব। আগামী শনিবার কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, ওই দিনে আমি এই যজ্ঞ ক্রিয়া সম্পাদন করব। তবে তার জন্য আমার কিছু উপকরণের প্রয়োজন। পুলক, আমি তোমাকে একটা ফর্দ তৈরি করে দেব। সেই ফর্দ অনুযায়ী তুমি সবকিছু জোগাড় করে রাখবে। যদিও যজ্ঞের সব উপকরণ জোগাড় করা তোমার পক্ষে সম্ভব হবে না, সেগুলো আমি সংগ্রহ করে নেব। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। বেশ, তবে এখন তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। আমি তোমাকে একটা মাদুলি দিচ্ছি, সেটা তুমি তোমার ছেলের হাতে বেঁধে দাও। ঠিক আছে বাবা। আমি ঘরে এসে পুলকের হাতে আমার তৈরি একটা মাদুলি দিলাম। পুলক সেটা নিয়ে নিজের ঘরে চলে গেল।
পরদিন সকালে আমি ফর্দটা তৈরি করে পুলকের হাতে দিতেই তাতে একবার চোখ বুলিয়ে সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ঠাকুরমশাই, এ আপনি কেমন ফর্দ করেছেন? এ যে তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, হ্যাঁ পুলক, এই যজ্ঞের ফর্দ একটু অদ্ভুত ধরনের। আসলে তোমার সন্তানকে তো কোনো সাধারণ ভূত প্রেতে ধরেনি, ধরেছে ব্রহ্মপিশাচ। তাই তার যজ্ঞের উপকরণও যে কোনো সাধারণ যজ্ঞের থেকে আলাদা। আচ্ছা ঠাকুরমশাই, আপনি বললেন এই যজ্ঞের উপকরণ আর যে কোনো সাধারণ যজ্ঞের থেকে আলাদা। আচ্ছা, এমন কি আছে ওই উপকরণে যা আর কোনো সাধারণ যজ্ঞে থাকে না? হ্যাঁ কিশোরী, ব্রহ্মপিশাচ দূরীকরণের জন্য যে যজ্ঞ করতে হয় তার উপকরণ অন্য যে কোনো পূজা বা যজ্ঞের থেকে আলাদা। এই যজ্ঞে সাধারণ পূজার মতো যেমন ফুল, ফল, ধূপ, ধুনো, সিদ্ধি, তাম্বুল, সরা ইত্যাদি উপকরণের প্রয়োজন হয়, ঠিক তেমনই প্রয়োজন হয় যে গাছে কোনো দিন আম ফলেনি সেই গাছের পোকা খাওয়া 5টি পত্র, যে পুকুরের জলে ডুবে কেউ মারা গেছে সেই পুকুরের মাটি ইত্যাদি ইত্যাদি। তাছাড়া এই যজ্ঞের পদ্ধতিও আলাদা। ঠাকুরমশাই, ঠিক কি কি কারণে একটা ব্যক্তির ওপরে ওই ব্রহ্ম পিশাচের আবেশ ঘটে? আর ওই পিশাচ দেখতেই বা কেমন? কিশোরী, ব্রহ্মপিশাচ দেখতে কেমন তা আমি জানি না। এ হলো প্রকৃতির এক অশুভ শক্তি, একটা অভিশাপের মতো। আর এই পিশাচের আক্রমণের কোনো নির্দিষ্ট কারণ নেই। অকারণেই সে যে কোনো মানুষের উপর আক্রমণ করে তার জীবন দুর্বিষহ করে তোলে। তবে যে সংসারে ব্রহ্মপিশাচের প্রভাব পড়ে সেই সংসারে কিছু ঘটনা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। পুলকের বাড়িতেও সেই একই ঘটনাগুলো ঘটছিল। যেমন ধরো অন্নকৃত্তিকা। অন্নকৃত্তিকা? সেটা কি ঠাকুরমশাই? অন্নকৃত্তিকা হলো অন্ন রন্ধনে বিলম্ব হওয়া। যেমন পুলকদের বাড়িতে ভাত রান্নাতে বিলম্ব হচ্ছিল। সে যাই হোক, সেদিন মধ্যরাতে হঠাৎ একটা দাঁড় কাকের বিশ্রী ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানায় উঠে বসলাম, আর ঠিক তখনই আমার নাকে এলো একটা অদ্ভুত গন্ধ। গন্ধটা অনেকটা আতপ চালের সাথে কোনো কিছু মেশানোর মতো। এও ছিল ব্রহ্মপিশাচ আক্রমণেরই লক্ষণ। আমি মধুসুন্দরী দেবীর নাম জপ করতে করতে বাকি রাতটুকু কাটিয়ে দিলাম। সকালে পুলক এসে আমাকে জানালো যে আমার দেওয়া মাদুলিটি হাতে বাঁধার পর থেকে রবি রাতে আর সেই অদ্ভুত স্বপ্নটি দেখেনি। পরের দিন ভোর হওয়ার আগেই আমি ঘুম থেকে উঠে নদীতে স্নান সেরে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে যজ্ঞের বাকি উপকরণগুলো সংগ্রহ করে নিলাম। আজ বিকেল 4:45 অমাবস্যা তিথি শুরু হবে। তার আগেই আমি যজ্ঞে বসব। পুলককে ডেকে জিজ্ঞাসা করলাম, কি হে পুলক, যজ্ঞের সব উপকরণ জোগাড় করতে পেরেছ তো? হ্যাঁ ঠাকুরমশাই, সব উপকরণ পেয়েছি। তবে পুকুরটার মাটিটা সংগ্রহ করতে বেশ বেগ পেতে হয়েছে, বুঝলেন। বেশ বেশ, তবে তোমরা যজ্ঞের আয়োজন করে ফেলো। আর শোনো, আমি কিন্তু আজ উপবাসে থাকব। আর পুলক, তোমাকেও কিন্তু আমার সঙ্গে যজ্ঞে বসতে হবে, কারণ যজমানকে পাশে বসিয়েই এই যজ্ঞ করতে হয়। তুমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমার সঙ্গে যজ্ঞে বসবে। ঠিক আছে ঠাকুরমশাই। নির্দিষ্ট সময়ে আমি পুলককে পাশে নিয়ে বাড়ির উঠোনে যজ্ঞে বসলাম। আমি তাকে বললাম, পুলক, এই যজ্ঞ সমাপ্ত হতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আর যজ্ঞ চলাকালীন তুমি অনেক অদ্ভুত ও অলৌকিক ঘটনার সম্মুখীন হতে পারো, কিন্তু তাতে তোমার ভয় পেলে চলবে না। তাহলে কিন্তু যজ্ঞে ব্যাঘাত ঘটবে। আর এই যজ্ঞে যদি একবার ব্যাঘাত ঘটে তাহলে কিন্তু
আমার আর কিচ্ছু করার থাকবে না। এমনকি তোমার সন্তানের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই এখানে যাই ঘটুক না কেন, তুমি এই স্থান থেকে উঠবে না বা ভয় পাবে না। পুলক আমার কথায় মৃদু ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমি মনে মনে মা কালীকে স্মরণ করে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওম হ্রিয়েশো শ্মশান ক্রিয়াং নমঃ। কিছু সময় পর থেকেই অনুভব করলাম চারপাশের বাতাস যেন ক্রমশ ভারী আর অশান্ত হয়ে উঠছে। এক সময় সেই অশান্ত বাতাস রূপ নিল এক প্রবল ঝড়ের, আর সেই সঙ্গে শুরু হলো মুহুর্মুহু বজ্রপাত। ঝড়ের সঙ্গে চারিদিক থেকে উড়ে আসতে লাগলো গাছের শুকনো ডালপালা, লতা পাতা, পশু পাখির অস্থি ইত্যাদি। আমি আমার মন্ত্র উচ্চারণের তীব্রতা আরো বাড়িয়ে দিলাম। ধীরে ধীরে সেই ঝড়ের বেগ কমে আসতে লাগলো, কিন্তু অন্যদিকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। মনে হচ্ছিল আমার যজ্ঞের আগুন যেন তক্ষুনি নিভে যাবে। আমি তখন মধু সুন্দরী দেবীর কাছ থেকে পাওয়া আমার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বৃষ্টি থামিয়ে দিলাম। লক্ষ্য করলাম পুলক ভয়ে গুটি সুটি মেরে চোখ বন্ধ করে বসে রয়েছে, আর মাঝে মাঝে চোখ খুলে আশপাশটা দেখে নিচ্ছে। এমন সময় দূরে একসঙ্গে অনেকগুলো শেয়াল ডেকে উঠল। আমি আরো জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্ঠা দেবী। ঠিক সেই সময়ে আমার নাকে এসে লাগলো সেই আতপ চালের গন্ধটা, আর সঙ্গে সঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে ভেসে এলো একটা অট্ট হাসি। পৈশাচিক কণ্ঠে কে যেন বলে উঠল, বন্ধ কর তারানাথ, তোর এই যজ্ঞ বন্ধ কর, আর এক্ষুনি এই স্থান পরিত্যাগ কর, না হলে কিন্তু তোর জন্য অপেক্ষা করছে ঘোর বিপদ। না, আমি কোথাও যাব না। তুমি চলে যাও পুলকের বাড়ি থেকে, মুক্তি দাও ওর ছেলেকে। কেন এভাবে সর্বনাশ করছো ওদের? না না না, আমি কোথাও যাব না, আর আমি এদের কাউকে ছাড়বো না তারানাথ। এদের সবাইকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। তুই আমার কিচ্ছু করতে পারবি না তারানাথ, কিচ্ছু না। এই বলে সে আবার অট্টহাস্য করতে লাগলো। এবার আমি সেই পুকুরের মাটি ধুনোর সাথে মিশিয়ে তার উপর গঙ্গা জল ছিটিয়ে সেটা মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিলাম। আর মুহূর্তের মধ্যে শুনতে পেলাম একটা তীব্র আর্তনাদ। তারানাথ, তুই কিন্তু কাজটা মোটেই ভালো করলি না। এর ফল তোকে পেতেই হবে। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রাখিস আমি আবার আসবো তারানাথ। আর যখন আসবো তখন আমি একসাথে সবাইকে নিয়ে যাব। সেদিন তোকেও আমি ছাড়বো না তারানাথ, ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আর সেই পৈশাচিক কণ্ঠ শোনা গেল না। আমি দেখলাম আমার যজ্ঞকুণ্ড থেকে একটা ছোট্ট লাল রঙের জ্বলন্ত বিন্দু ধীরে ধীরে বেরিয়ে এসে ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে। একটা সময় সেটা বাতাসে মিলিয়ে গেল, আর দূরে একটা বড় গাছের ডাল ভেঙে পড়ার শব্দ হলো। আমি বুঝতে পারলাম ব্রহ্মপিশাচ এই স্থান পরিত্যাগ করে চলে গেল। এবার আমার যজ্ঞের আগুনও নিভে আসতে লাগলো। পুলকের দিকে তাকিয়ে দেখলাম সে তখনও আকাশের দিকে তাকিয়ে আছে। জিজ্ঞাসা করলাম, কি পুলক, কি দেখছো ওদিকে? আমার প্রশ্নে যেন তার সম্বিত ফিরে এলো,
কাঁপা কাঁপা গলায় সে বলল, ঠাকুরমশাই, এ আমি কি দেখলাম? এখনো আমি যে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ঠাকুরমশাই। এও কি সম্ভব? আর কোনো ভয় নেই পুলক, ব্রহ্মপিশাচ চলে গেছে। এবার তুমি এই গঙ্গা জল ওর সারা গায়ে ছিটিয়ে দাও। বলে তার হাতে একটা ছোট ঘটি দিলাম। পুলকও আমার আদেশ পালন করল। আমি ঘরে ফিরে এলাম। বললাম, পুলক, তোমার সন্তান এখন একেবারে বিপদমুক্ত। ও ধীরে ধীরে আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। পদ্মা রবিকে বুকে জড়িয়ে ধরল, স্নেহ চুম্বনে ওকে ভরিয়ে দিতে লাগলো। তারপর আমার কাছে এসে আমার পা ছুঁয়ে প্রণাম করে বলল, ঠাকুরমশাই, আপনার এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। আপনি শুধু আমার ছেলেটার মাথায় হাত রেখে একটিবার আশীর্বাদ করুন বাবা। আপনার কৃপায় ও আজ নবজন্ম লাভ করেছে। সবই মা কালীর ইচ্ছে বলে দুহাত কপালে ঠেকিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম করলাম। তারপর রবির মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম। পুলককে বললাম, পুলক, এখানে আমার কাজ শেষ। কাল সকালেই আমি আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেব। পরের দিন সকালেই আমি পুলক আর পদ্মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম আমার পরের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।